নমস্কার, আমার নাম দীপক গোস্বামী আর পলিটিক্স নিয়ে আমাদের নতুন এক প্রোগ্রাম রাজনীতির সাতকাম। আর আজকে আমাদের সাথে আছেন চাকদার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। বঙ্কিমদার আরেকটা পরিচিতি আছে, উনি হচ্ছেন আমাদের রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী। দাদা, আপনাকে টকিং নিয়ে নমস্কার। এই যে রাজ্য রাজনীতিতে একের পর এক দ্বন্দ্ব, কোন্দল উঠে আসছে, এই নিয়ে কি বলবেন আপনি? এটা তো গণতন্ত্রের পক্ষে নিশ্চিতভাবে খুব শুভ নয়। এটা একটা অশুভ ইঙ্গিত আমাদের রাজ্যে চলছে। একটা সময় একভাবে চলে এসেছিল, আজকে যা বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আরেকভাবে চলছে। এখানে একদলীয় শাসন কায়েমের একটা পরিকল্পনা চলছে। বিশেষ করে যারা শাসক দল আছেন তারা সবসময় চাইছে এখানে একদলীয় শাসন চলবে, এখানে বিরোধীদের কোনো কণ্ঠস্বর থাকবে। ফলে গণতন্ত্রকে এখানে ক্রমান্বয়ে হত্যা করা হয়েছে এবং যেটুকু আছে সেটুকু আগামী দিনে শেষ করে দেওয়া হচ্ছে। ফলে এটা একটা বিপদের দিক। ফলে এইটাকে ঘিরে রাজনীতি যে কোন্দল দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে, এটা সমাজের পক্ষে শুভ নয়, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়, সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা কখনোই শুভ নয়। আপনি প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপি বিধায়ক। বর্তমানের যে পঞ্চায়েত ব্যবস্থা এবং কি প্রাক্তন যে পঞ্চায়েত ব্যবস্থা রেখেছে রাখুন, দেখুন, পশ্চিমবাংলায় 1973 সালে প্রথম পঞ্চায়েতি রাজে শুরুটা হয়। তো শুরুটা হলেও তাকে পরিপূর্ণভাবে রূপ দেওয়া যায়নি। তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন সুব্রত মুখার্জি, তিনি তার প্রথম সূচনা করেছিলেন 1973-তে। কিন্তু বাস্তবে বামফ্রন্ট সরকার আসার পর পঞ্চায়েতি রাজটাকে পরিপূর্ণভাবে কায়েম করে। গ্রামের প্রতিটি অঞ্চলে একটা করে গ্রাম পঞ্চায়েত হয়, সেখানে গ্রামের মানুষের সাথে এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে পঞ্চায়েত। এটা শুরুটা করেছিল বামফ্রন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় শত্রু এটা বলতে হবে যে বামফ্রন্টের আমলে পঞ্চায়েতের বিকাশ হয়েছে, অর্থনীতির ভিত্তি অনেকটা তৈরি হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রামের উন্নয়ন সাধন হয়েছে। এছাড়াও রাজনীতিকে এগিয়ে নেওয়া গেছে। এই পঞ্চায়েতি রাজ কায়েমের মধ্যে দিয়ে কাজগুলো সেই সময় হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর বামফ্রন্ট আমলে পঞ্চায়েত রাজের যে উন্নয়নগুলো হয়েছিল বা যে অর্থনীতির চেহারাটা বদলেছিল, সেইটা ক্রমান্বয়ে ধ্বংসের পথে চলে গেছে। এখানে সরকারি প্রকল্পের যে টাকা, সেই টাকা উন্নয়নের কাজে লাগে না, তার একটা বড় অংশ আত্মসাৎ চুরি হয়, কাটমানি হিসাবে সেটা চলে যায়। আমাদের রাজ্যে কম না, প্রায় ৭৬,৬০০ বুথ আছে। ৭৬,৬০০ বুথ মানে প্রায় এতগুলো আমাদের পঞ্চায়েত সদস্য আছে, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি আছে, তার সদস্যরা আছে, কর্মাধ্যক্ষ আছে, সভাপতি আছে, জেলা পরিষদ আছে, তার সদস্য কর্মাধ্যক্ষ আছে, সব মিলিয়ে একটা বিশাল ব্যাপার। পরিকাঠামো উন্নয়নে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা একটা বিরাট ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর বাম আমলে যেটা এগিয়েছিল সেটাকে ক্রমান্বয়ে ধ্বংসের পথে নিয়ে চলে গেছে। আজকে পঞ্চায়েত থেকে যে সমস্ত সুবিধাগুলো বেনিফিশিয়ারিদের দেওয়া হয়, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেগুলো নিয়ে শুধু দলবাজি হয়। যার হাতে তৃণমূলের ঝান্ডা থাকবে সে পঞ্চায়েতের সুযোগগুলো পাবে, অন্য কোনো সাধারণ মানুষ বিরোধীরা পাবে। এই যে স্বজন পোষণ, এটা মানুষকে আর্থিক দিক থেকে আমাদের রাজ্যে অনেকটা পিছিয়ে দিয়েছে, অনেকটা ক্রমান্বয়ে পিছিয়ে দিয়েছে। আর সবচাইতে বড় কথা চুরি। কেন্দ্রীয় সরকারের প্রায় 150টা প্রকল্প আছে, এই প্রকল্পের যে অর্থ, সেই অর্থ কীভাবে চুরি হচ্ছে বর্ণনা করা যাবে, সারা রাত লেগে যাবে। এই যে এনআরইজিএ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে বাংলায়, সোজা বাংলায় যেটাকে বলে 100 দিনের কাজ, এই টাকা থেকে কোটি কোটি টাকা লুট হচ্ছে। আইএসজিপি, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অফ গ্রাম পঞ্চায়েত একটা প্রকল্প আছে। গ্রামের প্রতি 1 কিলোমিটার অন্তর একটা করে কংক্রিট রাস্তা হবে, ইট বালি সিমেন্ট পাথর দিয়ে, সেখানে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শহরে পৌরসভায় যেমন দেওয়া হচ্ছে, গ্রামীণ এলাকাও দেওয়া হচ্ছে, বিরাট অঙ্কের টাকা দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে, নরেন্দ্র মোদী সেটা দিচ্ছে। সেখান থেকে একটা বিরাট অঙ্কের টাকা কাটমানি হিসাবে চলে আসে। এই কাটমানি খাওয়ার কারণে আমাদের রাজ্যের উন্নয়নটা থেমে গেছে, পরিকাঠামো উন্নয়নটা বিশেষ করে থেমে গেছে। এই শব্দ যে পৌর নির্বাচন হলো, আমরা যখন প্রচারে গিয়েছি, সেখানে গিয়ে মানুষের একদম 10 বছর ধরে এখানে পৌর বোর্ড চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার আগে বামেরা চালিয়েছে। এখনো মানুষ বলছে জল নিষ্কাশনী ব্যবস্থার কথা বলছে, এখনো মানুষ আবর্জনা ফেলার কথা বলছে, এখনো মানুষ পরিকাঠামো উন্নয়নের কথা বলছে, রাস্তাঘাটের উন্নয়নের কথা বলছে। এতগুলো বছর কি হলো? কোটি কোটি টাকা যেখানে দেওয়া হচ্ছে,
তো ফলে তখনকার পঞ্চায়েত এখনকার পঞ্চায়েতের মধ্যে বিরাট ফারাক। তখনকার সরকার যে সমস্ত উন্নয়নগুলো করে গিয়েছিল সেই সব উন্নয়নগুলোকে নিজেদের প্রকল্প বলে নীল সাদা রং করে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারত সরকার যে প্রকল্পগুলো করছে, সেই যে প্রকল্পগুলো দিচ্ছে, সেই প্রকল্পগুলোর নাম ক্রমশ পাল্টে দিয়ে নিজেদের প্রকল্প বলে চালিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এইভাবে কতদিন চলবে? রাজ্য জুড়ে পৌরসভা ইলেকশনে আমরা পৌরসভা ইলেকশনের পর দেখেছি বিজেপির রীতিমতো পিছনের দিকে চলে যাচ্ছে একের পর এক। সিপিএম কি করছে, দ্বিতীয় পজিশনে চলে আসছে। এ নিয়ে কি বলবেন? দেখুন, রাজ্যে এবার যেটা ভোট হয়েছে সেটা তো ভোট হয়নি, এটা সবাই দেখেছে, সমস্ত মিডিয়া দেখিয়েছে, গোটা রাজ্যের মানুষ দেখেছে। ভোট যদি হতো তাহলে আমি বুঝতাম কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, সেটা বুঝতাম। ভোটই হলো না, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র কি মূল্য আছে? তৃণমূল কংগ্রেস যেখানে 80-85% ভোট পায়, আর সিপিএমকে নিজেদের কাজে লাগাবার জন্য, আগামী দিনে ভোট বিভাজন করার জন্য নিজেরা যদি 100টার মধ্যে 90টা ভোট মেরে থাকে, তো 10টা সিপিএমকে দিয়ে তাদেরকে দ্বিতীয় করার একটা প্রচেষ্টা নিয়েছে। ফলে এটা তো কোনো মূল্যায়নই হতে পারে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে 24-এ যখন ভোট হবে তখন দেখা যাবে যে এই 80% ভোট পায় কিনা। 8 মাস 9 মাস আগে ভোট হয়েছে, যে বুথে বিজেপি 500 ভোটে জিতেছে, সেই বুথে তৃণমূল 149-50-200 ভোট পেয়েছে। রাতারাত সেই ভোটটা উল্টে গেল, কোন জাদু? ফলে এটা ভোট হয়নি, প্রশাসনটাকে একেবারে প্রহসনে পরিণত করা হয়েছে। পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী বুথে বুথে ঢুকিয়ে ভোট করা হয়েছে। ফলে মানুষের প্রকৃত ভোটের প্রতিফলন ভোট বাক্সে ঘটেনি। এটা রিগিংয়ের ভোট হয়েছে, চাপ্পার ভোট হয়েছে, চুরির ভোট হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ভোট এটা নয়। ফলে এটা দিয়ে মূল্যায়ন করা যাবে না কে দ্বিতীয়, কে তৃতীয়, কে প্রথম। রাজ্য বিজেপির বহিষ্কৃত নেতারা এখন নানাভাবে গুপ্তভাবে মিটিং করছেন, তাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে এবং তারা নানাভাবে কি করছে, রাজ্য কমিটিতে নানা রকম চুক্তি করে আসছে। এটা নিয়ে কি করবে? দেখুন, আমি একটা কথা বলতে পারি যে দল থাকলে দলের মধ্যে মতানৈক্য হবে, সেটা নিশ্চয়ই নীতির ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে হওয়া উচিত। এবং দলের মধ্যে যদি কোনো বিষয়কে সামনে রেখে দ্বন্দ্ব হয়, সেটা দলের পক্ষে ভালো, কিন্তু সেটা নিশ্চিতভাবে নৈতিকভাবে হতে হবে, নীতিগতভাবে হতে হবে। তবে আমি যেটা মনে করি যে দলে যেটা হচ্ছে বা যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো মন্তব্যে যাব না, সেটা রাজ্য পার্টি তারা বলবে। তবে আমি একটা জিনিস জানি যে ভারতীয় জনতা পার্টি একটাই নাম, ভারতীয় জনতা পার্টি, তার প্রতীক চিহ্ন পদ্মফুল, তার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা এই কটাকেই চিনি, আমরা কোনো ব্যক্তিকে চিনি না, কোনো দল উপদলকে আমরা চিনি না। আমাদের এতগুলো এমএলএ, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে একই কথা বলেছেন। আমাদের বক্তব্য এইটা, জনগণের জন্য কাজ করাই আমাদের মূল কাজ। আমরা সেই কাজ পার্টির প্ল্যাটফর্মে ধরে করব। কারণ মনে দুঃখ, বেদনা, যন্ত্রণা থাকতে পারে, পার্টির অভ্যন্তরে তারা নিশ্চিতভাবেই বলবে, সেটা নিয়ে মতানৈক্য হতে পারে, আবার সেটাকে ঐক্যের ভিত্তিতে সেটা মেটানোও যেতে পারে। এটা নিয়ে কোনো ব্যাপার না, সব দলেই এগুলো কম বেশি থাকে। 2026-এ আবার তো বিধানসভার ভোট, কি পরিকল্পনা? দেখুন, এখন আমাদের যেটা কাজ সামনে, গ্রামীণ এলাকায় ভোট হবে। যেহেতু গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই গণতন্ত্র স্তম্ভের ওপর দাঁড়িয়ে আমরা লড়াইয়ে যাব। আমরা এবার পৌর নির্বাচনে আমরা লড়াই করেছি, 108টা পৌর নির্বাচনে আমরা লড়াই করেছি, আমরা সব জায়গায় প্রার্থী দিয়েছি। 2015-তে আমরা বহু জায়গায় প্রার্থী দিতে পারিনি। ফলে এটা আজকে আমাদের একটা অ্যাচিভমেন্ট যে আমাদের রাজনৈতিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদের সাহস হয়েছে এবং সেখানে আমরা ক্যান্ডিডেট দিতে পেরেছি। আমাদের ক্যান্ডিডেটটা সাহস করে দাঁড়িয়েছে, এটা একটা আমাদের বিরাট অ্যাচিভমেন্ট। দ্বিতীয়ত যেটা বলা, যে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা আলোচনা আমাদের প্রথম রাউন্ডে হয়েছে, জেলায় জেলায় হচ্ছে, রাজ্য স্তরে হয়েছে, যে আমরা প্রথমে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। এই লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনের পরে এটা নিশ্চিত, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, তার মধ্যে দিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে আমাদের কর্মীদের ওপর আঘাত নেমে এসেছে, তাদেরকে রক্ত ঝরানো হয়েছে, তাদের এলাকা ছাড়া করানো হয়েছে, ফলে তাদের একটা বড় অংশ ভয় পেয়ে গেছে। এখনও কিছু কিছু লোক তারা বাইরে আছে। ফলে সেই জায়গায় পার্টি আমরা যেভাবে প্রোটেকশন দেওয়া দরকার আমরা সেভাবে দিতে পারিনি। ফলে রাজনীতিগতভাবে এখন কিছুটা আমরা দুর্বল। সেই দুর্বল জায়গা থেকে সবল জায়গায় যাওয়ার জন্য প্রথমে আমরা আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে চাই। ফার্স্ট হচ্ছে আমাদের বুথ কমিটিটাকে শক্তিশালী।
বুথ যদি শক্তিশালী করতে পারি তাহলে নিশ্চিতভাবে মানুষের মন আমরা জয় করতে পারবো এবং আমাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। বুথ যদি শক্তিশালী না হয় তাহলে আমরা কিন্তু লড়াই করতে পারবো না। সেই জন্য আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা যে চলো গ্রামে যাই, গিয়ে বুথ করি, বুথ কমিটি করি, তার মধ্যে দিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করি এবং সংগঠন শক্তিশালী হলে আমরা সব ক্ষেত্রেই আমাদের জয় আসবে। রাজ্য বিজেপির অন্দরে একটা নতুন কথা উঠে আসছে, অনেকে হয়তো বর্তমান যে সভাপতি আছে ওনাকে অনেকে মেনে নিতে পারছেন না। কেউ বলছেন শুভেন্দু অধিকারী আসুক, কেউ বলছেন দিলীপ ঘোষ আসুক, কেউ বলছেন লোকেশ চ্যাটার্জি আসুক। তিনি কি করবেন? দেখুন, একটা বৃহত্তর গণতান্ত্রিক দল, একটা জাতীয় দল, ফলে এই দলে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বসম্মত সিদ্ধান্ত। সে এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, তাকে সবাইকে মানতে হবে। পার্টির সিদ্ধান্তই সর্বসম্মত সিদ্ধান্ত। ফলে কারো বাসনা থাকতে পারে, কারোর ইচ্ছা থাকতে পারে অমুকে হোক অমুকে হোক, কিন্তু পার্টি যেটা করবে সেটাই সর্বসম্মত। একদম অনুষ্ঠানের শেষ প্রশ্নে আমরা চলে যাব। আপনারা যাদের প্রার্থী করে দাঁড় করিয়েছিলেন অনেকে কিন্তু টিএমসিতে আবার ব্যাক করেছে। এখানে মানুষের বিশ্বাসটা কোথায় অর্জন করবেন আপনারা 2026-কে লক্ষ্য রেখে? দেখুন, পশ্চিমবাংলায় এমএলএদের, অন্য দলের এমএলএদের নিজের দলে নিয়ে নেওয়া, বিধানসভার সদস্যদের নিজেদের পক্ষে নিয়ে নেওয়া, অন্যান্য টায়ারের জনপ্রতিনিধিদের নিজেদের পক্ষে নিয়ে নেওয়া, ভয় দেখিয়ে, সন্ত্রাস দেখিয়ে, লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নিয়ে নেওয়া, এই ব্যবস্থাটা পশ্চিমবাংলায় ছিল না। তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এলো সেদিন থেকে এখানে এমএলএ কেনাবেচা হলো। প্রথম বামপন্থীদের এরা কিনলো, 2011 সালে এসে বামপন্থীদের দু একজন এমএলএকে ফার্স্ট এরা কেনে, কংগ্রেসেরও এক দুজন চলে যায়। এই করতে করতে তাদের এই জায়গাটাকে ওরা প্রশস্ত করতে থাকলো এবং পরবর্তীতে যখন বিজেপিও ক্ষমতায় এলো, 213টা আসন পাওয়ার পরেও তাদের মনে হলো যে বিরোধী শূন্য করতে হবে। অথচ এরাই বলে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে, স্পিকার বিধানসভায় বলেন যে সংসদীয় গণতন্ত্রে বিরোধীরাই হচ্ছে আসল শক্তি, বিরোধীরা থাকলে তবেই হচ্ছে বিধানসভার মূল্য থাকে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। অথচ এরা বিরোধীদের একটার পর একটা সদস্যদের তারা ভয় দেখিয়ে, অর্থ দেখিয়ে, লোভ দেখিয়ে তারা তাদের পক্ষে নিয়ে নিচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে নিশ্চয়ই একটা সুস্থ ব্যবস্থা নয়। ফলে আজকে যে বা যারা চলে গেছে, বিবেকের কাছে তারা প্রশ্ন করুক তারা কেন চলে গেল। আমরা এ নিয়ে বলবো না, আমরা বলি হয়তো টাকার প্রলোভনে চলে গেছে, এটার প্রলোভনে চলে গেছে, ভয়ে চলে গেছে, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুক। তবে এটুকু বলতে পারি, মানুষের কাছে এরা সারা জীবন বিশ্বাসঘাতক মির্জাফর হয়ে চিহ্নিত হয়ে থাকবে। যারা এমএলএ হয়ে অন্য দলে চলে যায় তাদেরকে মানুষ কোনোদিন বিশ্বাস করে না। ফলে আজকে আমাদের 77টার মধ্যে 7 জন গেছে, এখনও 70 জন উপস্থিত আছে। আমরা এখনও আমাদের যা বোঝাপড়ায় 70 জন আমরা এক জায়গায় আছি। তবে ভবিষ্যৎ বলবে যাবে কি যাবে না। যদি কেউ চলেও যায় তাতে বিজেপির কিছু আসবে না। 2024 লোকসভার ভোট, আপনি একজন বিজেপি বিধায়ক হয়ে সাধারণ মানুষের কি বার্তা দিতে চাইবেন? 2024 লোকসভা নির্বাচন হবে, সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা দেব, সারা দেশে নরেন্দ্র মোদী এই সময়কালের মধ্যে উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, 70 বছরে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ কোনোদিন দেখা হবে। দৃষ্টান্তমূলক কাজ তিনি এই সময়কালের মধ্যে করেছেন। কোভিড নিয়ে তিনি যা ভূমিকা নিয়েছেন, কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছেন নরেন্দ্র মোদী। শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশেও এদেশ থেকে ভ্যাকসিন সাপ্লাই করার মধ্যে দিয়ে সেখানেও ভারত একটা সুনাম অর্জন করেছে এবং সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই করেছে। এছাড়াও অনেক আর্থিক বিকাশ ঘটিয়েছেন। করোনার সময় কত মানুষকে নানান আর্থিক দিক থেকে সহায়তা করেছেন। রাজ্যগুলোকে তিনি অধিক অর্থ দিয়ে সাহায্য করেছেন যাতে রাজ্যগুলো কোনোভাবে আর্থিক সংকটের মধ্যে ভোগে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে তিনি যা দৃষ্টান্ত স্থাপন করেছেন গত 70 বছর ভারতবর্ষে হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় সবচাইতে যেটা হচ্ছে 370 তিনি বাতিল করেছেন, যেটা কংগ্রেস কোনোদিন সাহস পায়নি। মহিলা মুসলিম বিল, যেটা কংগ্রেস কোনোদিন পার্লামেন্টে এনে বিল পাশ করাতে পারেনি, 3 তালাক, সেটা একমাত্র নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিলেন। ফলে এরকম বহু দৃষ্টান্ত আছে। ফলে সেই সব কর্মসূচিকে সামনে রেখে মানুষের কাছে আমরা যাব, মানুষকে বলবো যে আত্মনির্ভর ভারত নরেন্দ্র মোদী একমাত্র দিতে পারে। নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী
যার নেতৃত্বে ভারতবর্ষের সত্যিকারের উন্নয়ন এই 70 বছর পরে হয়েছে। আগামীদের আরও উন্নয়ন হবে। আপনার নরেন্দ্র মোদীর পাশে থাকুন, ভারতীয় জনতা পার্টির পাশে থাকুন। এটাই। আমার শেষ করার আগে আমার শেষ প্রশ্ন আপনার সাথে। মমতা ব্যানার্জি অন্যান্য রাজ্যে যাচ্ছে, অন্যান্য পার্টির হয়ে প্রচারে যাচ্ছেন, প্রচারের ময়দানে নানা রকমভাবে প্রধানমন্ত্রীকে কথা বলছেন, এ নিয়ে আপনার কি মতামত? তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যা ভাষা প্রয়োগ করেন, আমি জানি না আগামী প্রজন্ম কি শিখছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যেসব ভাষা প্রয়োগ করেন তাতে আমাদের রাজ্যের মানুষের শুধু না গোটা দেশের মানুষের মাথায় গেট করে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাস জানেন না, 1947 সালে মহাত্মা গান্ধী যখন অনশন করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 1947 সালে তাকে এসে ফলের রস খাইয়ে তার অনশন ভেঙেছিলেন, অথচ 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন। এই ধরনের মানে কি বলবো, ছেলে মানুষের কথাবার্তা তিনি বলেন, আরো বহু কথা আছে তিনি এগুলো বলেন। আর নরেন্দ্র মোদী ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, জনগণ দ্বারা নির্বাচিত। ভারতবর্ষের কোটি কোটি মানুষের সমর্থনে তার দল জিতেছে। তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একটা রাষ্ট্রের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একজন প্রধানমন্ত্রীর প্রতি, একজন রাষ্ট্রপতির প্রতি তার কী ধরনের সৌজন্য শালীনতা দেখাতে হয় সেটা তিনি জানেন না। সেটা আমাদের রাজ্যের মানুষ খুব ভালোই জানে। এত উদ্ধত্তপূর্ণ, এত অহংকারী, এত দম্ভ, এত মিসবিহেভ মুখ্যমন্ত্রী এর আগে আমাদের রাজ্যে কোনোদিন ছিল না। কোনো সম্মান জ্ঞান নেই, মানুষকে সম্মান দিতে জানেন না। যখন যেমন যেখানে যে ভাষা প্রয়োগ করা দরকার তিনি তাই করছেন। তার এখন স্বপ্ন ভারতবর্ষে তিনি মন্ত্রী হবেন। তিনি কখনো গোয়ায় ছুটে যাচ্ছেন, সিকিমে চলে যাচ্ছেন, কখনো বারাণসীতে চলে যাচ্ছেন। আজকে বলছেন তিনি বারাণসীতে গেছিলেন, তাকে ওখানকার মানুষ কালো পতাকা দেখিয়েছে, তিনি গোসা হয়েছে। তার কেন কালো বাঁধানো দেখানো হলো আমাকে? আমি বাঙ্গাল থেকে এসেছি, বাঙালি বলে এই সমস্ত সেন্টিমেন্ট তুলে তিনি সেখানকার মানুষের ভোট আদায় করতে গেছেন। আজকে কালো পতাকা দেখানো যেতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখানো যেতে পারে। তিনি পশ্চিমবাংলায় প্রথম কালো পতাকা দেখাতে গিয়ে আমাদের রাজ্য রাজনীতির বিশেষজ্ঞ বিরোধীদের, এই যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি 7 বছর ছিলেন দিলীপ ঘোষের, অন্তত 50 বার গাড়ি তার ভাঙা হয়েছে, 100 বারের বেশি তাকে পথ অবরোধ করে আটকে দেওয়া হয়েছে। আজকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আজকে আটকে পথ অবরোধ করা, যে বিজেপি কর্মীদের মারা হয়েছে। প্রতিনিয়ত এটা চলছে। পশ্চিমবাংলায় বিরোধীদের কোনো কণ্ঠস্বর থাকবে না, এখানে একদলীয় শাসন থাকবে। এটা চলতে পারে? এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। ফলে বারাণসী নিয়ে তিনি প্রচার করতে গিয়ে যা বলছেন বা প্রধানমন্ত্রীকে যা বলছেন, এটা মানুষের কিছু আসে যায় না। উনি যা বলছেন তাতে ওনারই ভবিষ্যৎ খারাপ বলে আমি মনে করি। আমার সাথে এতক্ষণ ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। দাদা, আপনাকে টকিং নিউজে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।